ইতিহাসে প্রথমবার সংসদ ভবনের বাইরে শপথ নেবে নতুন মন্ত্রিসভা। ভেতরে নেবেন এমপিরা। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে ধোঁয়াশা। শপথ কক্ষে শপথ হবে শুধুমাত্র সংসদ সদস্য মহোদয়দের, মন্ত্রিসভার শপথটা বাইরে হবে। সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলি ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়। এতগুলো হয়ের পরে তারপরে হতে পারে। বিএনপির মন্ত্রিসভায় গুরুত্ব পাবেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অবদান রাখা নেতারা। সংসদে বিরোধী দলের গণতান্ত্রিক আচরণ প্রত্যাশা। যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন। গণতান্ত্রিক দেশে বিরোধী দলের আচরণ, এটা তো একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শপথের আগেই বগুড়া ৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান। প্রতিনিধিত্ব করবেন ঢাকা ১৭-তে। ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপি চেয়ারম্যান। বিএনপির সুশাসন ও নাগরিক সেবার প্রতিশ্রুতি বাস্তবায়নে মন্ত্রিসভায় দক্ষ ও যোগ্যদের দেখতে চান বিশ্লেষকরা। তরুণ ও মেধাবীদেরও মূল্যায়নের পরামর্শ। রমজান ঘিরে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পরও নিয়ন্ত্রণে আসছে না দাম। খাতুনগঞ্জে কেজিতে বেড়েছে ৫ থেকে ৭ টাকা। ভোক্তা অধিকারে অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা। ওমরা শেষে ফেরা হলো না বাড়ি। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জন সহ প্রাণ গেল ৬ বাংলাদেশির। আহত ১। শোকে স্তব্ধ গ্রামের বাড়ি লক্ষ্মীপুর। দেশের ইতিহাসে প্রথমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন মন্ত্রিসভা। কাল বিকেলে রাষ্ট্রপতির কাছে শপথ নেবেন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হবেন ১,০০০-এর বেশি দেশি বিদেশি অতিথি। এর আগে সকালে সংসদ ভবনের শপথ কক্ষে সিইসির কাছে শপথ নেবেন নবনির্বাচিত এমপিরা। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের বরণ করতে প্রস্তুত জাতীয় সংসদ ভবন। মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ সামনে রেখে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর একই দিন সকালে সংসদ সদস্যরা শপথ নেবেন সংসদের শপথ কক্ষে। সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে এমপিরা শপথ নেবেন কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। শপথ কক্ষে শপথ হবে শুধুমাত্র সংসদ সদস্য মহোদয়দের, আর মন্ত্রিসভার শপথটা বাইরে হবে। সংবিধান সংস্কার পরিষদ এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলি ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়। এতগুলো হয়ের পরে তারপরে হতে পারে। এদিকে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য বাসা প্রস্তুত করছে সরকার। সোমবার সকালে সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, প্রস্তুত আছে ৩৭টি বাসা। এছাড়া নতুন প্রধানমন্ত্রীর পছন্দ অনুযায়ী বাসভবনের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি। ৩৭টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এই পর্যন্ত এটা রেডি আছে। আর প্রয়োজনে আরো কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। নতুন মন্ত্রীদের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রয়োজনীয় সংখ্যক গাড়ি প্রস্তুত রাখার জন্য সরকারি যানবাহন অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। একজন মন্ত্রী মহোদয় আসেন, তার জন্য একজন গাড়ি লাগে, একজন দেহরক্ষী থাকেন, তার বাসস্থান কোথায় হবে সেগুলোর ব্যবস্থা করতে হয়। মঙ্গলবার সকাল 10টায় প্রধান নির্বাচন কমিশনারের কাছ থেকে শপথ নেবেন ২৯৭ আসনে নবনির্বাচিত সংসদ সদস্যরা। আর বিকেল 4টায় রাষ্ট্রপতি শপথ পড়াবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ সদস্যদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অবদান রাখা নেতারা মন্ত্রিসভায় গুরুত্ব পাবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। বলেন, নবীন প্রবীণদের সমন্বয়ে হবে বিএনপির মন্ত্রিসভা। এদিকে বিরোধী দলের ছায়া সংসদকে স্বাগত জানালেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে সোমবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে গুলশান কার্যালয়ের সামনে ভিড় করেন দলটির নেতাকর্মীরা। বেলা 1টার দিকে কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান। এর আগে সকাল থেকেই বিভিন্ন আসনে ধানের শীষ প্রতীকে জয়ী বিএনপির সংসদ সদস্যরা আসেন গুলশানে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা হলে স্বাগত জানাবে বিএনপি। আর দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রত্যাশা, সংসদে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে বিরোধী দল। গণতান্ত্রিক দেশে বিরোধী দলের আচরণ কি হবে সেটা তো একটি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য, সেটা তো সবার জানা আছে। বিরোধী দল ছায়া সংসদ করার এই সংস্কৃতি উন্নত বিশ্বে আছে, যদি তা করে সেটাকে স্বাগতম জানাই। এদিকে রাজধানীর মহাখালীতে আলাদা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ জানান, যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন তারাই মন্ত্রিসভায় গুরুত্ব পাবেন। নবীন প্রবীণদের সমন্বয়ে গঠন হবে বিএনপির মন্ত্রিসভা। যারা দীর্ঘদিন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, অবদান রেখেছে, তারা নিশ্চয়ই এই মন্ত্রিসভায় স্থান পাবেন। ঐক্য বাংলাদেশের সম্পদ। আগামী দিনে এই ঐক্যের কারণেই বাংলাদেশ এগিয়ে যাবে। সামরিক বাহিনীকে যেন আর রাজনীতিকরণ করা না হয় সে আহ্বান জানান হাফিজ উদ্দিন আহমদ। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শপথের আগেই বগুড়া 6 আসন ছেড়ে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার এ সংক্রান্ত একটি চিঠি ইসির কাছে পাঠিয়েছেন তিনি। মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে নবনির্বাচিতদের শপথ রয়েছে। বৃহস্পতিবারের ভোটে বিজয়ী 297 জনের গেজেট হয়েছে শুক্রবার। এই নির্বাচনে বিএনপি চেয়ারম্যান 2টি আসনে ভোট করে জিতেছেন। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এক ব্যক্তি সর্বোচ্চ 3টি আসনে নির্বাচন করতে পারেন। আর সংবিধান অনুযায়ী একজন সংসদ সদস্য একটি আসনের প্রতিনিধিত্ব করবেন। সেক্ষেত্রে 2টি আসনে নির্বাচিত হলেও ঢাকা 17 আসনের প্রতিনিধিত্ব করার বিষয়টি ইসি সচিবালয়কে জানান বিএনপি চেয়ারম্যান। সন্ধ্যার সময় আরও থাকছে, অধিকৃত পশ্চিম তীরের জমি রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে অনুমোদন দিল ইসরায়েল। তীব্র নিন্দা হামাসের। গাজা পুনর্গঠনে $500 কোটি সহায়তার অঙ্গীকার বোর্ড অব পিসের। সৌজন্য সাক্ষাৎ করতে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সিদ্ধেশ্বরের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী কামরুল হাসান, সরাসরি যাচ্ছে সেখানে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার গুলশানস্থ যে বাসভবন, সেই বাসভবন থেকেই রওনা দিয়েছে। আমরা জানতে পেরেছি তিনি এখন গুলশান হয়ে এলিভেটেড এক্সপ্রেস হয়ে ঠিক সিদ্ধেশ্বরীতে যেই বাসভবনটি রয়েছে সেই বাসভবনে আসবেন। ইতিমধ্যেই তার গাড়িবহর রওনা দিয়েছে। আমরা যদি একটু এখানকার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ নেতাকর্মী সমর্থকরা এখানে অবস্থান নিয়ে রেখেছেন। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা রয়েছেন, পাশাপাশি বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও অবস্থান নিয়েছেন। পাশাপাশি নিরাপত্তার জন্য বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিপুল পরিমাণ পুলিশ সদস্য, র্যাব সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে তার যে নিরাপত্তার বিষয়টি সেটি নির্বিঘ্ন করার জন্য ব্যবস্থা নিয়ে রেখেছেন। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। পুলিশ যেটি বলেছে যে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা এখানে জোরদার করা হয়েছে। যদি একটু জানাই, আপনারা জানেন যে আগামীকালই নবনির্বাচিত যেই সরকার তার শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান হতে যাচ্ছে এবং যেটি দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এবং এটি দেশের ইতিহাসে সর্বপ্রথম জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ধরনের শপথ বাক্য পাঠ করানো অথবা শপথ গ্রহণ অনুষ্ঠান। এবং ধারণা করা হচ্ছে এই যে আজকে যে আমিরের সঙ্গে যে সাক্ষাৎ এবং সেই সাক্ষাতে তাকেও আমন্ত্রণ জানানো হতে পারে তারেক রহমানের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে সবশেষ তথ্য। নিশ্চয়ই পরবর্তীতে কোনো আপডেট থাকলে তা জানিয়ে দেব। সৌজন্য সাক্ষাৎ করতে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সিদ্ধেশ্বরের বাসায় যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেই খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামরুল হাসান।
সাক্ষাৎ করতে ইসলামী আন্দোলন আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের বাসায় গিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন কামরুল হাসান, যাচ্ছি তার কাছে। এই মাত্র বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের বাসভবনে প্রবেশ করেছেন। আমরা দেখতে পেয়েছি তার গাড়িবহর কিছুক্ষণ আগেই, অর্থাৎ মিনিট খানিক আগেই তার যে সিদ্ধেশ্বরী যে বাসভবন, সেই বাসভবনটিতে প্রবেশ করেছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার গাড়িবহর। যদি একটু দেখাই, তিনি মুফতি আমিরের বাসায় প্রবেশ করবেন এবং সেখানে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ধারণা করা হচ্ছে আগামীকাল তার যে শপথ গ্রহণ অনুষ্ঠান, সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণও জানাবেন, এমনটা আমরা এখানে আসার পর জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বেশ নেতাকর্মীরা জড়ো হয়েছেন এবং এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাশাপাশি বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের যে নেতাকর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু এখানে এসেছেন এবং তারেক রহমানকে এখানে তারা রিসিভ করেছেন এবং অভিবাদন জানিয়েছেন। একটু জানাতে চাই, আগামীকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক দিন এবং সেখানেই নবনির্বাচিত সরকার প্রধানের শপথ গ্রহণ এবং বাকি যে আনুষ্ঠানিকতা সেটি সেখানে অনুষ্ঠিত হবে এবং সেই অনুষ্ঠানেই ধারণা করা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ রেজাউল করিমকে আমন্ত্রণ জানানো হবে। এর আগে আমরা দেখেছি গতকালও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ তাদেরকেও আমন্ত্রণ জানিয়েছেন তার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেখানে। এবং এরই ধারাবাহিকতায় আজকে তারেক রহমান এই কিছুক্ষণ আগেই এই যে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম তার বাসভবনে এসেছেন এবং ধারণা করা হচ্ছে এখানেও তিনি আগামীকাল তার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবেন এবং এটি নিয়ে বেশ মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। আমরা এখানে আসার পর সাধারণ মানুষ থেকে শুরু করি নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি বলছেন এটি আসলে রাজনীতিতে একটি গুড সাইন হিসেবে তারা দেখছেন, যেহেতু তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করা হবে এবং সেই সরকার যাতে জনবিচ্ছিন্ন না হয় এবং এর বাহিরে বিএনপির বাহিরে যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর সাথে যাতে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকে এবং সেটিকে মানে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই যে আজকে যে সাক্ষাৎ এটিকে ইতিবাচক হিসেবেই দেখছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নেতাকর্মীরা। তারা বলছেন যে দেশে যে কোনো সংকটকালীন সময়ে আসলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের মধ্যে একান্ত যে সৌহার্দ্যপূর্ণ যে বিষয়টি সেটি অত্যন্ত জরুরি, কারণ ক্রান্তিকালীন সময়ে যাতে সবাই মিলেমিশে কাজ করতে পারে এবং দেশে একটি রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে, সেই গুড সাইন হিসেবে দেখছেন এটিকে। অর্থাৎ যে তারেক রহমান বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গে বাসায় গিয়ে সাক্ষাৎ করছেন, আমন্ত্রণ জানাচ্ছেন, এটিকে একেবারেই পজিটিভলি দেখা হচ্ছে। বিগত সময়ে আসলে যারা সরকার প্রধান ছিল এই ধরনের কর্মসূচি বা কর্মতৎপরতা দেখা যায়নি এবং যেহেতু তারেক রহমান এটি শুরু করলেন এবং এটিকে তারা খুব পজিটিভলি দেখছেন। আমি একটু দেখানোর চেষ্টা করছি, এখনও যে সিদ্ধেশ্বরী যে বাসভবন সেই বাসভবনের নিচে গাড়িবহর অপেক্ষা করছে এবং তারেক রহমান মুফতি রেজাউল করিমের বাসায় প্রবেশ করেছেন এবং সেখানে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। যদি একটু নিরাপত্তার বিষয়টি জানিয়ে রাখি, আমরা এখানে বাইরে দেখতে পেয়েছি তারেক রহমানের যে এখানে আগমন, সেই আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। আমরা যেটি দেখতে পেয়েছি বিপুল সংখ্যক পুলিশ সদস্য, র্যাব সদস্য এবং বিএনপির যে নিজস্ব যে নিরাপত্তা বাহিনী অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স সিএসএফ এর সদস্যরাও কিন্তু এখানে এসেছেন এবং তার যে সার্বিক নিরাপত্তার যে ব্যবস্থাটুকু সেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছেন। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তার যে বাসভবনের মুফতি রেজাউল করিমের বাসভবনের নিচে আসলে এখানে নেতাকর্মীদের অধীর আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। যদিও তারেক রহমান ভেতরে প্রবেশ করে সেখানে একটি সৌজন্য সাক্ষাতে অংশ নিচ্ছেন এবং সেখানে আমরা ধারণা করছি আগামীকাল তার যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আমির মুফতি সৈয়দ রেজাউল করিম এবং তাকেও তিনি আমন্ত্রণ জানাবেন এবং তিনি যাতে আগামীকালকের যে শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন। একটু জানাতে চাই, এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা আজ সারা দিনভর আমাদের বিভিন্ন সহকর্মীদের মাধ্যমে জানছিলাম, সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সব ধরনের সার্বিক যে পরিস্থিতি একটি সরকার
সরকারকে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করানোর জন্য যে আনুষ্ঠানিক প্রস্তুতি, সকল আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং এই শপথ গ্রহণ অনুষ্ঠানে কিন্তু বিদেশি অতিথিদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশের অতিথিরা বাংলাদেশে এসে উপস্থিত হয়েছেন বলে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানতে পেরেছি এবং ধারণা করা হচ্ছে আগামীকাল একটি উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আসলে এই যে নতুন সরকার অর্থাৎ বিএনপির নেতৃত্বাধীন যে সরকার গঠিত হতে যাচ্ছে সেই সরকারের একটি আড়ম্বরপূর্ণ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সৌজন্য সাক্ষাৎ করতে চরমোনাই পীরের বাসায় তারেক রহমান, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান। সন্ধ্যার সময় আরও থাকছে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধারে রাতে লা লিগায় মাঠে নামছে বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে প্রতিপক্ষ জিরোনা। ইনজুরি থেকে ফেরার অপেক্ষায় রাফিনিয়া। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সংসদে ভূমিকা রাখবে জামায়াত। মগবাজারে বিজয়ী এমপিদের সঙ্গে মতবিনিময় শেষে কথা বলেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরকার ও বিরোধী দলের দায়িত্বশীল আচরণে দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে বলে আশা তার। একটা কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসাবে দুনিয়ার সভ্য দেশগুলো যেভাবে দায়িত্ব পালন করে, আমরা সেই কালচারটা, সেই সংস্কৃতিটা সংসদে আমরা দেখতে চাই। জুলাই আকাঙ্ক্ষার প্রেক্ষাপটে আমরা আমাদের দায়িত্ব পালন করব। আমরা অতীতেও বারবার জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছি, জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলছেন, আমরা সেখানে সরাসরি যেতে চাই। সেই আদেশ দেওয়া হয়, যে আদেশের ভিত্তিতে এবারের যে ত্রয়োদশ নির্বাচন এবং গণভোট, সেই গণভোট অনুষ্ঠিত হয়েছে। গণভোটে জনগণের রায় সংস্কারের পক্ষে এসেছে, হ্যাঁর পক্ষে এসেছে। এখন আমাদের আগামীকাল থেকে যে দায়িত্বটা, সেটা হচ্ছে এই রায় অনুযায়ী, গণভোটের হ্যাঁ অনুযায়ী এই রায় হচ্ছে বাস্তবায়ন করা। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি কিন্তু সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছি, সংসদে যাচ্ছি এই জুলাই জাতীয় সনদ এবং এই যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়ন করার জন্য। এটাই আমাদের ম্যান্ডেট, জনগণ আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছে। ফলে সেটার জন্য আমরা মনে করছি যে আগামীকাল শপথের আগে এবং এই অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে এই দলিলের সম্পূর্ণতার লক্ষ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের স্বার্থে আমাদের স্বাক্ষর করা প্রয়োজন। আমরা সে স্বাক্ষর করেছি এবং স্বাক্ষরে আমাদের যেটা কমেন্ট আমরা রেখেছি যে আমরা কোনো নোট অফ ডিসেন্ট এটা ব্যতিরকে আমরা স্বাক্ষর করেছি এবং গণভোটের গণরায় পূর্ণাঙ্গ বাস্তবায়ন হবে এই সাপেক্ষে। ফলে এটি আমাদের আজকে আমাদের স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই জাতীয় সনদ এর সম্পূর্ণতা পেল এবং আমাদের আগামীকাল থেকে এটার কাজ হচ্ছে যে সংস্কার সভা হবে, সংস্কার পরিষদ হবে, সেই সংস্কার পরিষদে এইটা জুলাই জাতীয় সনদ এবং গণভোটের যে আদেশ, সেই আদেশ অনুযায়ী সংস্কারগুলোকে বাস্তবায়ন করা। ওমরাহ পালন শেষে ফেরা হলো না বাড়ি। সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 4 জন সহ প্রাণ গেল 5 বাংলাদেশির। গুরুতর আহত আরও একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সময় সোমবার জেদ্দা থেকে ফেরার পথে আভা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জের নলচারা ব্যাপারী বাড়ির মিজান দম্পতি ও তাদের 2 কন্যা সন্তান। দুর্ঘটনায় তাদের এক স্বজনও নিহত হয়েছেন। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। শোকে স্তব্ধ গ্রামের বাড়ি রূপগঞ্জের স্বজনরা। দেশের বাইরের খবর, গাজায় ইসরায়েলের বিমান হামলায় আরও 11 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় আন্তর্জাতিক আইন মেনে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে বিশাল এলাকা রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরায়েল, নিন্দা জানিয়েছে হামাস। খেলার খবর, পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধারের লক্ষ্যে রাতে লা লিগায় মাঠে নামছে বার্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে কাতালানদের প্রতিপক্ষ জিরোনা। সবশেষ কোপা দেল রের সেমিফাইনালে প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হেরেছে বার্সা। সেখান থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে চান বার্সা কোচ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ইতিহাসে প্রথমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবে নতুন মন্ত্রিসভা। ভেতরে নেবেন নবনির্বাচিত এমপিরা। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে ধোঁয়াশা। এবং এবার ইসলামী আন্দোলনের আমিরের বাসায় বিএনপি চেয়ারম্যান। শপথের আগেই বগুড়া 6 আসন ছেড়ে দিলেন তারেক রহমান। প্রতিনিধিত্ব করবেন ঢাকা 17-তে।
এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ রাইসা। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।